বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমাদের লাইভটা আমরা শুরু করে দিয়েছি। হ্যাঁ, লাইভ দেখা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমাদের ক্লাস 9টায় হওয়ার কথা ছিল, আমি 9টাতেই চলে এসেছি। সুমায়া আক্তার স্নেহা লিখছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। রাফতিন আহমেদ সজল আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। তোমাদের এক্সামের কতদিন আছে ভাই? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি ভাইয়া, সব ক্লিয়ার। তোমাদের মনে হয় ফিজিক্সের একটা চ্যাপ্টার বাকি ছিল। উম্মে কুলসুম লিখছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছো সবাই? 10 তারিখ এক্সাম, আর তো বেশি সময় নাই। পড়ছো তো সব ঠিক মতো? তোমাদের এই ভৌত বিজ্ঞানের ক্লাসটা আমি আর একটু আগেই নিতাম বুঝলা, কিন্তু আসলে আমি অসুস্থ থাকার কারণে আমি আসলে ক্লাসটা নিতে পারি নাই। তো আজকে নিলে আমার মনে হয় শেষ হয়ে যাবে। তোমাদের কেমিস্ট্রি আর হয়তো হচ্ছে ম্যাথ, যেটা হয়তো দুইটাই শেষ হয়ে গেছে। সাউন্ড কম? হ্যাঁ, আমি আসলে একটু আস্তে কথা বলছি, এখন ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তারপর সাউন্ড কম হলে আমাকে বলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝখানে একটু অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড কম, দুইজন লিখছো সাউন্ড কম। এখনো কি সাউন্ড কম? লাবণ্য লিখছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আমি ক্লাসে চলে যাই। হ্যাঁ, ক্লাসটা শুরু করে দিই। যারা জয়েন করছো ভালো করছো, এখন যারা জয়েন করতে পারো না এখনো, পরে ক্লাস ভিডিও দেখে নিও। আর হচ্ছে আমি তো পিডিএফ গুলো দিয়ে দিই, এটা পিডিএফও দিয়ে দিব ইনশাআল্লাহ। জেসিকা জিসি লিখছো ম্যাথ একটা চ্যাপ্টার বাকি আছে ভাইয়া। হ্যাঁ, ম্যাথ একটা চ্যাপ্টার বাকি আছে, ওইটা তাহলে জোহা ভাই করায় নিবে ইনশাআল্লাহ। সুমা একটা স্নেহা লিখছো না ভাইয়া, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার শুনতে পাবা ইনশাআল্লাহ, আমি জোরে কথা বলছি। আচ্ছা, আমি একটু তোমরা হোল্ড করো, আমি জাস্ট টেলিগ্রাম থেকে আমি হচ্ছে ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিই। আজকে তোমাদের ভৌত আলোক বিজ্ঞান পড়ানোর কথা, আমি একটু ওয়েট করো তোমরা, আমি টেলিগ্রাম থেকে জাস্ট এটা শেয়ার করে দিই, লাইভটা একটু শেয়ার করে দিই, দাঁড়াও। টেলিগ্রাম। ভাই এক্সাম রিলেটেড কিছু বলেন, এখন একদম পড়তে ইচ্ছা করে না। না রে ভাই, পড়তে তো হবে, না পড়ে কি করবা? কোশ্চেন ব্যাংক সলভ করো, আর তো বেশি সময় নাই। কোশ্চেন ব্যাংক সলভ করে এখন কোনো কিছু না বুঝলে মুখস্থ করো আপাতত, আর তো কিচ্ছু করার নাই। বুঝে হোক না বুঝে হোক মুখস্থ এখন করতে হবে, পড়তে হবে, আর কিচ্ছু করার নাই। না, আমি লাইভটা শেয়ার করে দিই, একটু হোল্ড করো, তোমার লাইভটা জাস্ট শেয়ার করি। আচ্ছা, কেউ মনে হয় অলরেডি শেয়ার করছো না টেলিগ্রামে। আচ্ছা যাই হোক, কিছু ভালো লাগে না, আর ভালো লাগাইতে হবে, ভালো লাগাইতে হবে, ভালো না লাগলে হবে, ভালো লাগাও। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, তো দেখো আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, যেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। তো প্রথম কোশ্চেনটা দেখি আমরা, সেটা হচ্ছে দেখো বলছে দৃশ্যমান আলোকের বা দৃশ্যমান আলোর তরঙ্গের সীমা কত। এখানে একটু বানানটা ভুল করছে, যে করে বানান ভুল করছে, আমরা বানান ভুল করে পড়বো না, আমরা জাস্ট ধরে নিব দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। তো আমরা নর্মালি এটা কি জানি যে 380 থেকে 480 780 ন্যানোমিটার, তাই না? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তারপরে দেখবা যে তোমার হচ্ছে কোনো বই এরকম ভাবে অ্যান্সারটা ভ্যারি করে, কোনো বইতে দেখবা হচ্ছে 400 থেকে তোমার হচ্ছে 800 এরকম ভাবে দেওয়া থাকে, তাই না? ওমর ফারুক লিখছে ভাই এখন কি জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করব
মেইন বই না পরে, মানে এরকম একটা কিছু লিখছো তোমরা। কোশ্চিন ব্যাংকটাই দেখো, এখন মেইন বই দেখা কি সময় পাবা এই অল্প কয়টা দিনের মধ্যে? কোশ্চিন ব্যাংকগুলো দেখতে থাকো। আচ্ছা, তো এই যে ন্যানোমিটারের যে মানগুলো আছে না, এটা একটু ক্যালকুলেশন করে নিয়ে তোমরা হচ্ছে জাস্ট মিটারে যাবা। ন্যানোমিটার থেকে কত দ্বিগুণ করতে হয়, যখন আমাদের ন্যানোমিটারে থাকে তখন সেটাকে যখন আমরা হচ্ছে 10^9 দিয়ে গুণ করি তখন সেই অ্যান্সারটা কোথায় যায়? তখন সেই অ্যান্সারটা যায় হচ্ছে মিটারে। আমার এখানে সঠিক উত্তরটা দেওয়া আছে হচ্ছে এ নাম্বার। তোমরা এটা একটু চেক করো তো, আমার মনে হচ্ছে না যে এটাকে মিটারে নিয়ে গেলে এরকম একটা মান পাওয়া যায়। এখানে হয়তো কোনো একটা জায়গায় কোনো কিছু তুলতে ভুল হয়েছে। তোমরা 1 নাম্বারটা করে আমাকে অ্যান্সারটা একটু জানাও তো, এটা মিটারে নিলে কত হয়? দৃশ্যমান আলোকের তরঙ্গ সীমা যেটা আছে এটা মিটারে নিলে কত হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এটা 3.8 ইন্টু 10^7 থেকে যদি 7.8 ইন্টু 10^7 মিটার থাকতো তাহলে অ্যান্সারটা ঠিকঠাক হতো। আচ্ছা যাই হোক, এটা একটা থিওরিটিক্যাল টাইপেরই কোশ্চেন। জাস্ট তোমরা মানটা মুখস্থ করে রেখে দেন ওটাকে মিটারে কনভার্ট করতে দিক, সেটা মিটারে দিক অথবা আমার ন্যানোমিটারে দিক অথবা মিলিমিটারে দিক সেন্টিমিটারে দিক, যেটাতেই দিক না কেন আমরা ওটা কনভার্ট করতে পারলেই হয়েছে। আচ্ছা, এটা 3-4 সালের কোশ্চেন ছিল বাকৃবির জন্য। আমাদের এই অধ্যায় থেকে খুব বেশি ম্যাথ নাই বুঝলাম। আমি ভাবলাম যে হয়তো চরম অবম এগুলো নিয়ে হয়তো অনেকগুলো ম্যাথই থাকবে, কিন্তু আসলে আমি তোমাদের নেটওয়ার্ক বইটা খুলে দেখলাম যে আসলে এখান থেকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সেহেতু কমপ্লেক্স ক্যালকুলেশন দিবে না। সেক্ষেত্রে ওরকম যেগুলো ম্যাথ অনেক বেশি কঠিন মনে হবে সেগুলো ম্যাথ তোমরা স্কিপ করতে পারো। আর তারপরে যেহেতু প্রিভিয়াস কোশ্চেন ওরকম ভাবে ম্যাথ নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা চাইলে কোশ্চেনগুলো নাও দেখতে পারি, কারণ প্রিভিয়াস কোশ্চেনে ম্যাথ নাই। এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি হয় এবং এই অধ্যায় থেকে কোশ্চেনের পরিমাণ এমনিতেও কম হয়, মানে অনেক বেশি যে কোশ্চেন হয় এরকম ব্যাপার না। আচ্ছা দেখো, এরপর আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখি। দেখো 2 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে যে লাল কোশ্চেন, যেমন আমরা রেঞ্জ গুলো জানি, দৃশ্যমান আলো যেগুলো আছে না এগুলো কিভাবে মনে রাখা যায়, যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, তোমরা এরকম ভাবে পড়ে এসছো অনেকেই, যে বে, নি, তারপরে আ, তারপরে স, হ, তারপরে হচ্ছে ক, তারপরে হচ্ছে লা। হ্যাঁ, এভাবে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এগুলোকে তোমরা তখন দেখা যাচ্ছে 380 থেকে এই লাস্ট এই 780 পর্যন্ত ভাগ করে করে, যেমন একটা হচ্ছে 380 থেকে ধরো তোমার হচ্ছে সে 424 পর্যন্ত, এরকম ভাবে একটা ন্যানোমিটার স্কেলে যদি তোমরা মনে রাখতে পারো তখন এভাবে যেতে যেতে সেটা লাল পর্যন্ত গেলে কত হয়, এভাবে একটা থিওরিটিক্যাল যেহেতু কোশ্চেন তোমরা মনে রাখতে পারো। তারপর যদি তুমি ন্যানোমিটারে থাকো তখন সেটা থেকে মিটারে যেতে পারবা, তারপর সেখান থেকে অ্যাংস্ট্রমে যেতে পারবে। অ্যাংস্ট্রমে গেলে শুধু 10⁻10 করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার যে অ্যান্সারটা সেটা হচ্ছে আমাদের দেখো এটা বলছে ডি নাম্বারটা, যেখানে আমাদের ছকে দেওয়া আছে। ছক থেকে বাকি ভ্যালু যেগুলো আছে এগুলো তোমরা দেখে নিও। হ্যাঁ, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কেমিস্ট্রিতেও পাইছো। কেমিস্ট্রি যে গুণগত রসায়ন যে অধ্যায়টা আছে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেখানে তোমরা এই লিস্টটা ওই জায়গাতেও পাইছো। কেমিস্ট্রি 1 এর সেকেন্ড চ্যাপ্টারে ওই জিনিসটা তোমরা পাইছো। হ্যাঁ, তো এটা হচ্ছে দেখো আমাদের অ্যান্সারটা বলছে ডি নাম্বার, যে 6400 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম পর্যন্ত। আচ্ছা, আমি এরপর দেখো 3 নাম্বার কোশ্চেনটায় যাই। এটাও একটা থিওরিটিক্যাল কোশ্চেন। এখানে দেখো বলছে যে বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্বের আবিষ্কারক কে? বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের আবিষ্কারক কে? এরকম ভাবে এই তোমার আলোর তরঙ্গ নিয়ে যে কথাগুলো বলা আছে, আলোর জন্য যে তত্ত্বগুলো আছে, মোট তত্ত্বই আছে হচ্ছে 4টা। হ্যাঁ, তো এই 4টা দেখো এখানে যে ডিটেলস আলোচনা করা আছে, আমরা ছকটা রাখছি এখানে যেন তোমাদের দেখতে সুবিধা হয়। যেমন একটা হচ্ছে আলোর কণা তত্ত্ব, এটাকে আরেকটা বলা হয় যে নিঃসরণ তত্ত্ব, যদিও এই কথাটার সাথে আমরা খুব বেশি পরিচিত না। তো দেখো এই তত্ত্ব অনুযায়ী আলোটা হচ্ছে কণাধর্মী। হ্যাঁ, এখানে হচ্ছে আলোকে কণা বলা হচ্ছে এবং এই তত্ত্ব দিছে হচ্ছে বিজ্ঞানী নিউটন, এবং এটা দিছে হচ্ছে 1672 সালে। এরপর আরেকটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। তোমরা জানো তরঙ্গ তত্ত্ব কি বলছে, যে আলো ইথার নামের একটা অলিক মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ আকারে সঞ্চারিত হয়। হ্যাঁ, এবং এটা বলছে হাইগেন্স। ওই যখনই তরঙ্গ তত্ত্ব মনে হয় তখনই মনে হয় যে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব বা হাইগেনের তরঙ্গ তত্ত্ব। এটা হচ্ছে 1678 সালে, তাহলে এটা ছিল হচ্ছে 72 সালে, তারপরটা ছিল হচ্ছে 78 সালে। আর এটা দেখো তড়িৎ চৌম্বক তত্ত্ব, এটা দিছে হচ্ছে ম্যাক্সওয়েলের নাম আসলেও যে তড়িৎ চৌম্বক তত্ত্বের কথাই মনে হয়। এটা হচ্ছে 1864 সালে।
এগুলো মনে রাখবা তোমরা। এরপর আরেকটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, যেটা দিচ্ছে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। এটাও ম্যাক্স প্ল্যাঙ্কের নাম শুনলে কোয়ান্টাম তত্ত্বের কথাই মনে হয়। এটা হচ্ছে 1900 সালে। হ্যাঁ, তো তাহলে ওইটাই যে বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্বের আবিষ্কারককে, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিদ্যুৎ চুম্বক তত্ত্ব অথবা তড়িৎ চুম্বক তত্ত্ব যেটাই বলুক না কেন, সেটা হচ্ছে তার মানে ম্যাক্সওয়েল। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার বলছে কোন বিজ্ঞানীকে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা বলা হয়। তাহলে কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে ম্যাক্স প্ল্যাঙ্ক। হ্যাঁ, এগুলো কিন্তু দেখবা তোমরা যখন 9-10 পড়ে এসছো না, 9-10 প্রথম যে চ্যাপ্টারটা ছিল ফিজিক্সের, সেখানেও দেখবা যে এরকম কোন বিজ্ঞানী কি কি কাজে অবদান রেখে গেছে, ওগুলো যেখানে বলা ছিল সেই জায়গাগুলোতে এগুলোও বলা ছিল যে ম্যাক্সওয়েল কোন জায়গায় অবদান রাখছে, হাইগেন্স কোথায় অবদান রাখছে, আইজ্যাক নিউটন কোথায় অবদান রাখছে, ম্যাক্সওয়েল কোথায় রাখছে, ম্যাক্স প্ল্যাঙ্ক কোথায় রাখছে, এগুলো তোমরা ওখানেও দেখছো। না হলে এখানে যে সবটা রাখছে এখান থেকে দেখে নিও তোমরা। হ্যাঁ, এরপর দেখো 5 নাম্বার একটা ম্যাথ আছে। এই ম্যাথটাই আমি একটা ম্যাথ পাইছি যেটা ম্যাথটা আসলে করার মতো, কারণ এই ম্যাথটা ছাড়া আমি ওরকম কোনো ম্যাথ দেখি নাই যে ম্যাথটা তোমাদের আসছে এখানে চরম অবম রিলেটেড ম্যাথের মধ্যে। আচ্ছা, আমি একটু জুম আউট করে নিই। তাহলে দেখো এখানে বলছে যে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের। আচ্ছা, এখন কি দেখা যায় স্ক্রিন? দেখো তো। একজন লিখছো ভাইয়া ক্লাস আটকে যায়। হতে পারে আপু, আমার নেটের একটু প্রবলেম হতে পারে। রাজশাহীতে এমনিতে ঝড় বৃষ্টি হইতেছে, তো এখন আমি এমনিতেও ভাবতেছি কখন জানি কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে ওয়াইফাই তো পাবো না আর। যাই হোক, দেখো এই অধ্যায়টা তো খুব বেশি কঠিন না, এখানে থিওরিটিক্যাল কোশ্চেন অনেক বেশি আছে। ম্যাথ এই যে 1-2টা হয়তো পাবো, এর বেশি ম্যাথ নাই। আমি পিডিএফটা দিয়ে দিলে তোমরা এমনিতেও পড়ে নিতে পারবে। এই অধ্যায়ের জন্য খুব বেশি আলাদা কোনো রকম এফোর্ট দেওয়ার দরকার নাই। এরপর দেখো তাহলে 5 নাম্বার যে ম্যাথটা, এখানে দেখো বলা আছে যে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলো একটি চিরের ওপর পতিত হলো। এরপর বলছে, তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা বলে দিছে না, এই যে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে মানে কি, আমাদের এখন এই থিওরিগুলো কিন্তু বোঝার খুব বেশি সময় নাই। আমাদের ম্যাথগুলো দিলে ম্যাথগুলো করতে পারতে হবে, আমাদের সূত্র জানতে হবে, সূত্রের কার পরিচয় কি এটা জানতে হবে, দিয়ে ম্যাথ করতে পারতে হবে। এখন সূত্রের ডিটেলসে চলে গেলে এগুলো থিওরি অনেক বড় হয়ে যাবে, এত থিওরি আলোচনা করার আমাদের সময় নাই। এরপর দেখো তাহলে আমাদের দেখো যেটা বলছে, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বলছে মানে কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে মানে এখানে আমাদের ল্যামদার মানটা বলে দিছে আমাদেরকে। হ্যাঁ, ল্যামদার মানটা বলে দিছে। এরপর বলছে যে অপবর্তন হতে, আচ্ছা, অপবর্তন প্যাটার্নের প্রথম অবম, অর্থাৎ এটা প্রথম অবম মানে কি, এটা বলতেছে মিনিমা। আর যদি চরম বলতো তার মানে কি বুঝতাম, সেটা বলতে হচ্ছে ম্যাক্সিমা। হ্যাঁ, তাহলে মিনিমা আর ম্যাক্সিমা, একটা হচ্ছে অবম আর একটা হচ্ছে চরম। দেখো তাহলে বলছে যে প্রথম অবম 2 মিটার দূরত্বে স্থাপিত পদার্থ কেন্দ্রীয় চরম থেকে 5 মিটার দূরত্বে দেখা গেল। প্রথম অবম থেকে, তার মানে বলছে প্রথম অবম থেকে 2 মিটার দূরত্বে স্থাপিত। হ্যাঁ, প্রথম অবম থেকে যেই দূরত্বে স্থাপিত সেটাকে আমরা ডি এর মান হিসেবে ধরে নিই। এরপর বলছে দেখো যে চরম অবম থেকে কত দূরত্বে দেখা গেল, চরম অবম থেকে যত দূরত্বে দেখা যায় সেটাকে আমরা ধরে নিই হচ্ছে এক্স এন এর মান। আমাদের সূত্রে অ্যাপ্লাই করার সময় আমরা দেখলে বুঝতে পারবো, এটাকে আমরা ধরে নিই হচ্ছে এক্স এন এর ভ্যালুটা ধরে নিই। আচ্ছা, এটা কি প্রথম অবম বলছে না, প্রথম অবম বলছে মানে এন এর মানটা এখানে বসাবো হচ্ছে 1। এক্ষেত্রে এন, তার মানে এনটা বলে দিছে আমাদের হচ্ছে 1। এই অধ্যায়ের কিন্তু অনেক বেশি কোশ্চেন নাই। হ্যাঁ, এই অধ্যায়ের মানে এরকম কোশ্চেন 2-1টা আছে, এই জন্য এরকম সূত্র তোমরা 2-1টাই পাবা। কিন্তু আমি কোশ্চেনে মানে প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম এই একটা থেকেই ম্যাথ এসছে, তো সেক্ষেত্রে এটা মনে রাখলে হবে। তো আমাদের ইকুয়েশনটা এরকম যে এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইড বাই হচ্ছে এ। তো দেখো চির প্রস্থচ্ছেদ বের করতে বলছে, চির প্রস্থচ্ছেদ বের করতে বলছে মানে আমাদের এটা বের করতে দিচ্ছে আমাদেরকে। এখানে চির প্রস্থচ্ছেদের পরিচয়টা হচ্ছে এ, এখানে এ ইকুয়ালস টু হোয়াট, এ কত আমাদের এ বের করতেছে। তাহলে কোশ্চেনটা দেখি যে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলো একটি চিরের উপর পতিত হলো অপবর্তন প্যাটার্নের প্রথম অবম থেকে 2 মিটার দূরত্বে স্থাপিত পদার্থ কেন্দ্রীয় চরম থেকে 5 মিটার দূরত্বে দেখা গেল। তো প্রথম অবম বলছে মানে এন এর মান 1, এবং মিনিমা থেকে প্রথম অবম থেকে কত দূরত্বে সেটার ভ্যালু হচ্ছে ডি। প্রথম অবম থেকে কত দূরত্বে সেটাকে প্রকাশ করা হয় ডি দিয়ে, এগুলো মনে রাখবা। আর কেন্দ্রীয় চরম থেকে যে পরিমাণ দূরত্বে আছে, অর্থাৎ ম্যাক্সিমা থেকে কত দূরত্বে আছে সেটার পরিচয় হচ্ছে এক্স এন। এরকম যদি হয় তাহলে বলছে চিরের প্রস্থচ্ছেদ কত, অর্থাৎ এ কত সেটা বের করতে দিচ্ছে। তাহলে এই বের করার সূত্র হচ্ছে এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইড বাই হচ্ছে এ। তাহলে এখান থেকে আমাদের এ বের করতে বলছে, তাহলে এ যদি বের করতে দেয় তাহলে এ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা বলতো, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে এক্স তার সাথে হচ্ছে এন। হ্যাঁ, তাহলে এন এর ভ্যালুটা কত দেখো এখানে বলে দিছে, যেহেতু এই যে প্রথমটা বলছে না, বলছে দেখো যে অপবর্তন প্যাটার্নের প্রথম অবম বলছে, প্রথম বলছে মানে এন এর মান হচ্ছে 1। আমাদের থিওরি বোঝার আসলেই সময় না, তাছাড়া থিওরিটিক্যালি গেলে আর একটু ঝামেলা করে বুঝাইতে হতো, দরকার নাই। ল্যামদার মান দেখো বলছে 5000 অ্যাংস্ট্রম বলছে না,
তো যেহেতু 5000 অ্যাংস্ট্রম বলছে, তার মানে জাস্ট আমাদের 5000 রাখলে হবে না, এটাকে আমাদের নিতে হবে মিটারে। তাহলে 5000 ইন্টু 10 ইনভার্স 10, হ্যাঁ এটা করতে হবে। দিয়ে দেখো এরপর বলছে কি এর সাথে লাগবে হচ্ছে একটা ডি লাগবে। তাহলে কত দূরত্বে বলছে, দেখো ডি এর ভ্যালুটা আমরা রাখছি, ডি এর ভ্যালু 2 মিটার, এটা এই সাইডে দেওয়া আছে। তার মানে এখানে জাস্ট ইনটু আমরা 2 একটা বসিয়ে দিব, ডিভাইড বাই এক্স এন বলছে। তাহলে এক্স এন এর পরিচয়টা কি বললাম, যে কেন্দ্রীয় চরণ থেকে, হ্যাঁ সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে কত দূরত্বে আছে, সেটা বলছে 5 মিটার। তো নিচে জাস্ট তোমরা 5 বসাবা, হ্যাঁ এই ক্যালকুলেশনগুলো তখন তোমার অ্যান্সারে যেখানে যেটা দেওয়া সেটাই পেয়ে যাবা। আমি যদি মিটারে নিই তখন এরকম পাবো যে 2 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। এটাকে যেহেতু এর অ্যান্সার মিটারে দেয় না, এটা যদি সেন্টিমিটারে দিচ্ছে তখন সেন্টিমিটারে দিলে অ্যান্সারটা নিয়ে যাওয়া যায় হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 5 সেন্টিমিটার। কারণ আমি একটু দেখো ছোট এককের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে দেখো মানটা বাড়াইছে, এটা ছিল -7, এটা করছি -5, তাই না? -5টা কিন্তু বড়, -7 এর চেয়ে -5টা বড়, হ্যাঁ এই কাজটা করছি এখানে। তাহলে দেখো এরকম ভাবে যদি ভ্যালুটা বসা, এখানে কত বলছে সঠিক অ্যান্সার, এখানে যেগুলো দেওয়া আছে একটাও সঠিক না, তার মানে এই কোশ্চেনটা আসলে সঠিক অ্যান্সারই নাই। এ বি সি ডি কোনোটা আমাদের অ্যান্সারের সাথে মেলে না। হ্যাঁ দেখো এমনিতে তো এই অধ্যায় থেকে ম্যাথ দেয় না, তারপরে যে একটা ম্যাথ দিছে দিয়ে এই ম্যাথের সাথে অ্যান্সারই মিলছে না, এই অ্যান্সারটাই অপশনে নেই। তোমরা দেখা যাচ্ছে ম্যাথটা করলা, করে যখন অপশনে পাবা না মনে হবে তোমরা তো ম্যাথ করতেই ভুল করছো। তো যাই হোক এরকম যে দু একটা ম্যাথ আছে কেয়ারফুলি একটু দেখে যাও, তারপরে যখন বড় ক্যালকুলেশন হবে বা জটিল ক্যালকুলেশন হবে তখন ওরকম ম্যাথ দিবে না, ওরকম ম্যাথ দিবে না। তারপরে তোমরা দু একটা ম্যাথ দেখে যাও, কারণ প্রিভিয়াস ইয়ার ওরকম ম্যাথ নাই, সেক্ষেত্রে ম্যাথগুলো দেওয়ার পসিবিলিটি খুবই কম। আচ্ছা তোমরা কি এখন ক্লাস দেখতে পাচ্ছ ঠিক মতো, বা কথা কি শুনতে পাচ্ছ? রাফতিন আহমেদ সজল লিখছো ভাইয়া সাউন্ড অনেক কম। সুমা আক্তার স্নেহা লিখছো একটু জুম করেন ভাইয়া। হ্যাঁ আমি একটু জুম করতেছি, আর আমি একটু জোরেও কথা বলতেছি। আচ্ছা আচ্ছা এবার কি দেখা যায় ঠিক মতো? আচ্ছা দেখো 6 নম্বর কোশ্চেনটার দিকে আসি আমরা। হ্যাঁ 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, এখানে আমাদের বলছে যে কোন তরঙ্গের কম্পনের উপর যদি এমন শর্তারোপ করা হয় যে কম্পন কেবল একটা দিকেই সীমাবদ্ধ থাকে, একটা দিকেই সীমাবদ্ধ থাকে, তবে তাকে কি বলে? তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানো, এগুলোকে বলা হয় আলোর সমাবর্তন। হ্যাঁ আলোর সমাবর্তন বলা হয়, পোলারাইজেশন বলা হয়, একটা দিকে সীমাবদ্ধ করতেছে আলোকে, তখন এটাকে বলা হয় আলোর সমাবর্তন বলা হয়। আচ্ছা এরপর দেখো এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলোতে আলোচনা করার সেরকম কিছুই নাই। 7 নম্বর বলছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ভাই এগুলো তোমাদের পড়তে হবে, আয়নমণ্ডল থেকে প্রতিফলিত হয়। এগুলো পড়বা ভুলে যাবা, আবার পড়বা আবার ভুলে যাবা, তারপরেও পড়তে হবে, আবার পড়তে হবে, আবার পড়তে হবে, যে দেখবে একটা সময় ঠিকই মনে থাকছে। এরপর দেখো 8 নম্বর একটা কোশ্চেন, এগুলো 9, 10 এর কোশ্চেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুতে শব্দের বেগ কত? এটা তোমরা সবাই জানো, অ্যান্সার হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। হ্যাঁ আচ্ছা আমি পরের কোশ্চেনটা যাচ্ছি, 9 নম্বরে যাচ্ছে। দেখো সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের নাম কি? এই সিরিজটা মনে রাখতে হবে, এটা কেমিস্ট্রি থেকে শুরু করে সব জায়গাতে আছে। তাহলে গামা রশ্মি, তারপর রঞ্জন রশ্মি বা এক্স রে, সিরিজটা মনে রাখবা। তারপর অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, দৃশ্যমান রশ্মি ভিজিবল রে, এরপর হচ্ছে অবলোহিত রশ্মি ইনফ্রারেড রে, এরপর রস্য তরঙ্গ, বেতার তরঙ্গ, এগুলো ভাবে মনে রাখবা। তাহলে দেখো এর মধ্যে যে লিস্টটা আছে এখানে দেখো দেওয়া আছে, একটা হচ্ছে গামা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে পরমাণু, এগুলো তো এগুলোর মধ্যে নাই এগুলা। এরপর দেখো অতিবেগুনি আছে, অবলোহিত আছে। তাহলে আমাদের লিস্টটায় দেখো এখানে কি আছে, অবলোহিতটা এর মধ্যে সবার পরে আছে না এই লিস্টের মধ্যে, তাহলে অ্যান্সারটা হচ্ছে অবলোহিত রশ্মি। এগুলো আমি ওভাবে আর দেখাচ্ছি না, এগুলো কেমিস্ট্রিতে পাইছো। সরি এর মধ্যে কোনটা আছে? ও ছোট তরঙ্গ দৈর্ঘ্য না, ছোট তো উপরে গুলো ছোট, তাহলে এর মধ্যে কোনটা আছে? হ্যাঁ সি কেন দেওয়া আছে অতিবেগুনি? তরঙ্গ দৈর্ঘ্য ছোট, এখানে তো গামার, এখানে গাম লিখছে বলে কি এখানে ভুল করে এটা দিছে নাকি? এটার অ্যান্সারটা এ হবে। হ্যাঁ গামা রশ্মি, এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট। আচ্ছা এটা যদি গামা হয় তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা এ, আর যদি ওটা না হয় তাহলে সেক্ষেত্রে অতিবেগুনিটা যেহেতু আগে আছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে সেক্ষেত্রে ছোট। হ্যাঁ সেক্ষেত্রে অ্যান্সারটা অতিবেগুনি। আর যদি এটা গামাই হতো, এটা যেহেতু গাম লেখা ছিল এই জায়গায়, হয়তো এই কারণে এটা চেঞ্জ করছে। যদি এটা গামাই হয় তাহলে অ্যান্সারটা এ, আর যদি এটা এরকম ভাবে উল্টাপাল্টা কিছু বোঝায় তাহলে অ্যান্সারটা আমাদের এখানে হচ্ছে অতিবেগুনি রশ্মিটা। হ্যাঁ এরপর দেখো আমরা 10 নম্বর কোশ্চেনে চলে যাই। এটা বলছে তরলের পৃষ্ঠটানের জন্য কোন বল দায়ী? এটা তোমরা ফিজিক্স ফার্স্ট পার্টের 7th চ্যাপ্টার যেটা আছে পদার্থের গাঠনিক ধর্ম, সেখান থেকেও জানো যে পৃষ্ঠটানের জন্য দায়ী হচ্ছে সংশক্তি বল। সংশক্তি বলের জন্য পৃষ্ঠটানটা কাজ করে।
এরপর দেখো আলোর প্রকৃতি ব্যাখ্যা করতে এ যাবৎ কয়টি তত্ত্ব আবিষ্কৃত হয়েছে। আমি উপরে অলরেডি আলোচনা করে এসেছি, আলোর প্রকৃতি ব্যাখ্যা করার জন্য 4টা তত্ত্ব আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীর নাম সহ সাল সহ 4টা তত্ত্ব দেওয়া আছে উপরে, তোমরা দেখে নিবা। এরপর দেখো 12 নম্বর কোশ্চিন বলছে লাল আলোতে একটি গাছের ডগার রং কেমন দেখায়। লাল আলোতে একটা গাছের ডগার রং কেমন দেখায়? একটা গাছের ডগা যেটা হবে নর্মালি সেটা কি কালার হবে বলতো? একটা সবুজ কালার হবে না? তো সেটা নর্মালি একটা সবুজ কালার হওয়া উচিত। তো একটা জিনিস সবুজ কালার মানে কি? কোনো কিছুর কালার আমরা সবুজ দেখি মানে সেটা হচ্ছে দৃশ্যমান আলো যেটা আছে, হ্যাঁ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল যেগুলো আসে এর মধ্যে, হ্যাঁ, সেগুলো সবগুলোকে মিলে নর্মালি আমরা সাদা হিসেবে কল্পনা করতে পারি। তো এর মধ্যে যে সবগুলো কালার আসে যখন, তখন সে শুধুমাত্র সবুজটা বাদ দিয়ে বাকি সবগুলো শোষণ করে নেয়। সে শুধুমাত্র সবুজ বাদ দিয়ে বাকি সবটা শোষণ করে নেয় এবং সবুজটা সে হচ্ছে এখান থেকে বিকিরণ করে। সে বিকিরণ করে হচ্ছে সবুজ কালারটা, সে বিকিরণ করে সবুজ কালার, অর্থাৎ সে সবুজ বাদ দিয়ে বাকি সবকিছুই গ্রহণ করে নেয় এবং শুধুমাত্র সবুজটাই বিকিরণ করে। এখন আমি যদি এই সবুজটাকে একটা লাল কালারের একটা রুমের মধ্যে রাখি বা লাল আলোতে যদি রাখি, তাহলে এ তো সবুজ ছাড়া যে আলোয় পাবে সেটা তো শোষণ করে নেবে। তো সব যদি শোষণ করে নেয় তখন সেই বস্তুটাকে দেখা হচ্ছে কালো। তখন সেই সবুজ পাতাটা যে দেখছিলাম, সেই সবুজ পাতাটা সবুজ দেখবো না, সে দেখবে কালো। কারণ সে যখন কেবলমাত্র সবুজ আলোয় পাবে, সে যদি সবুজ আলো পায় কেবলমাত্র তখনই সে সবুজটা বিকিরণ করতে পারবে, কারণ সবুজ ছাড়া সে বাকি সব আলোয় শোষণ করে নেয়। তাহলে দেখো একটা লাল আলোতে যদি আমি একটা গাছের ডগাকে নিয়ে যাই বা গাছের ডগাটা যদি দেখি বা গাছের একটা পাতাকে যদি নিয়ে যাই দেখি, তাহলে গাছের পাতা নর্মালি আমরা নর্মাল আলোতে দেখবো হচ্ছে সবুজ, কিন্তু এটাকে যখন আমরা একটা লাল কালারের লাইটে দেখবো তখন সে তো লাল কালারের লাইটটা শোষণ করে ফেলবে, কারণ ওটার বৈশিষ্ট্য এরকম যে সবুজ বাদ দিয়ে বাকি সব আলো সে শোষণ করবে। তার মানে সেটাকে যদি আমি লাল আলোতে নিয়ে যাই সেটা কালো হয়ে যাবে, হ্যাঁ, কারণ সে তো শোষণ করে ফেলবে, সে তো সবুজ পাচ্ছে না বিকিরণ করার মতো। সেটাকে যদি আমি হলুদ কালারের মধ্যেও নিয়ে যাই তারপরেও সে কালো হয়ে যাবে, কারণ ওর বিকিরণ করতে হবে সবুজ, ও সবুজ ছাড়া যেটা পাবে সেটাই শোষণ করে নেবে, অর্থাৎ তাকে তখন কালো দেখাবে। তাহলে দেখো লাল আলোতে একটা গাছের ডগাকে কেমন দেখাবে? কালো দেখাবে। অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি। এগুলো খুবই সহজ কোশ্চিন। আচ্ছা, এরপর দেখো 13 নাম্বার, আলোক রশ্মির বিভিন্ন বর্ণের কারণ কি? ও যে তোমরা দেখছো বেগুনি, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলো কেন হয়? বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে ডিফারেন্স থাকে, ল্যামদার যে পার্থক্য থাকে এজন্য হয়। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে ডিরেক্ট এ, অন্য অপশনের দিকে যাবোই না। তরঙ্গ দৈর্ঘ্যের তারতম্যের জন্য অন্যগুলো বলছে তীব্রতার তারতম্য। তীব্রতার তারতম্য হলে তো ওটাকে একটু বেশি লাইট লাগবে বা হয়তো একটু বেশি তোমার একটু ডিপ মনে হবে, এরকম মনে হবে। এটা ছাড়া ওরকম কিছু না। বিস্তার তারতম্য এগুলোও না, বিস্তারের জন্য তোমার আলোটা কত দূর ছড়াবে এরকম একটা ব্যাপার স্যাপার আসবে, এটা না। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের তারতম্যের কারণে, হ্যাঁ, 13 নাম্বারটা। এরপর দেখো 14 নাম্বার বলছে আলোর কোন ধর্ম তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? এটা হচ্ছে সমবর্তন। এগুলো কেন ব্যাখ্যা করা যায় না এগুলো আমাদের ডিটেলসে দরকার নাই। তাও কারো খুবই বেশি ইচ্ছা হলে ভাই তোমরা বই দেখে আবার দেখে নিও, চ্যাপ্টারটা খুব বেশি বড় না, চ্যাপ্টার থেকে অনেকগুলো কোশ্চেন আসে এরকমও না। আমার মনে হয় প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করলে তোমাদের জন্য এনাফ হবে। তারপর যদি কারো খুব বেশি দেখতে ইচ্ছা করে কেন ওটা মানে না তোমরা দেখে নিও। এরপর দেখো বলছে রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি? থিওরিটিক্যাল কোশ্চেন, মাইক্রোওয়েভ। আমি উপরে যে শখটা দিয়েছিলাম বিভিন্নর জন্য কোনটার জন্য কেমন হয়, কোন রশ্মির জন্য কোনটা কোথায় ইউজ করা হয়, ওর মধ্যেও এটা দেওয়া আছে। রাডারে যেটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। ওই লিস্টগুলো দেখে নিবা, কোনটার জন্য কোনটা ইউজ করা হয় দেখে নিবা। এক আলোক বর্ষ সমান কত? এক আলোক বর্ষ সমান কত এটা তুমি হিসাব করবা। আলো 1 সেকেন্ডে কত দূর যায় সেটা তোমরা জানো। সি আলোর বেগ, সেটা হচ্ছে 3 × 10⁸। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে আলো এই পরিমাণ দূরে যায়। তাহলে 1 বছরে আলো কি পরিমাণ দূরে যাবে সেটা তোমরা হিসাব করবা। 1 বছরে কত দিন? 365 দিন, সেটাকে হিসাব করবা। তাহলে একদিন আমার কত ঘন্টা? 24 ঘন্টা। সেটা আবার কত? 60 × 60, আমি একদম সেকেন্ডে নিয়ে নিলাম। এই পরিমাণ সেকেন্ড ইন্টু প্রত্যেক সেকেন্ডে কত দূর করে যায়, সি করে যায়, দিয়ে যেটা পাবা সেই অ্যান্সারটা আসবে। তার মানে আমাদের হচ্ছে মিটারে। তাকে আবার তোমরা হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দিবা, দিয়ে কিলোমিটার গেলে এই মানটা পাবা। আমার মনে হয় না ভাগ করার দরকার আছে, এটা মুখস্থ মান। 9.4608 × 10⁻15 মিটারে হলে হতো, কিন্তু যেহেতু 10⁻12 আছে তার মানে অ্যান্সার হচ্ছে কিলোমিটারে। কিলোমিটারে দেওয়া আছে তার মানে ওটা 15 দরকার নাই, মিটারের দরকার নাই। ওই 3 কমায় দিবা, 1000 দিয়ে ভাগ করে দিবা, তার মানে হচ্ছে 9.4608 × 10⁻12 কিলোমিটার। এটা তোমরা প্রিভিয়াস কোশ্চিনে মানে এই বছরে অনেকগুলো ভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে হয়তো পাইছো। এরপর দেখো আরেকটা কোশ্চিন আমাদের 17 নম্বর, কোন বিজ্ঞানী আলোকের ব্যতিচার আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী আলোকের ব্যতিচার আবিষ্কার করেন? এগুলো তোমাদের ওই যে টমাস ইয়ং 1801 সালে, এগুলো কমন কোশ্চিন। এরপর দেখো 18 নম্বর, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিচ্যুতি বেশি। তাহলে যখন দৃশ্যমানের সবগুলো দৃশ্যমানের কথাই বলছে, তাহলে সিরিজটা সাজালে আমি কি দিয়ে শুরু করবো? বেগুনি থেকে বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, এরকম করে। প্রথমে যেটা আছে তার মানে কি? এটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম, আর তরঙ্গ দৈর্ঘ্য কম মানে বিচ্যুতি সবচেয়ে বেশি। তার মানে এখানে যেটা আছে তার মধ্যে হচ্ছে অ্যান্সারটা সি। সি নাম্বার হচ্ছে কি? বেগুনি, অর্থাৎ বেগুনির বিচ্যুতি হচ্ছে সবচেয়ে বেশি, কারণ বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। হ্যাঁ,
আচ্ছা, আমাদের কোশ্চেনের খুব বেশি অল্প কয়েকটা কোশ্চেন আছে। কেউ কি লাইভ দেখতে পাচ্ছ না এরকম কি কারো কোনো সমস্যা হচ্ছে, বা সাউন্ড শুনতে পাচ্ছ না এরকম? আচ্ছা দেখো, আমরা হচ্ছে এরপর তো শীটটা দিয়ে দিব। এখানে এরকম বেশি ম্যাথ নাই, হ্যাঁ। অন্যদিন যেরকম ক্লাসগুলো আমাদের অনেক বেশি লং হতো, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাইতো, আজকে কোশ্চেনও কম আছে, প্লাস আমাদের হচ্ছে ম্যাথও নাই, এই জন্য আসলে এরকম। আচ্ছা, এরপর দেখো 19 নম্বর কোশ্চেনে বলছে আলোর কোন ধর্মের জন্য ছায়া তৈরি হয়। এটা একটা সহজ কোশ্চেন, সরল পথে চলানোর জন্য। আমরা জানি আলো সরল পথে চলে। প্রতিফলনের জন্য কি হয় এটা তোমরা জানো। প্রতিফলনের জন্য একটা মাধ্যমে বাধা পেয়ে একটা মাধ্যমে ফিরে চলে আসে, তো এটার জন্য ছায়া তৈরি হয় এরকম ব্যাপারটা না। প্রতিসরণের জন্য একটা জাস্ট মাধ্যমে বিভব তলে আপতিত হয়, দিয়ে অন্য মাধ্যমে যায় ঠিকই, কিন্তু দিকটা চেঞ্জ করে যায়। আর বিচ্ছুরণ মানে আলোক রশ্মিটা ছড়িয়ে পড়ে, হ্যাঁ। এটার জন্য তো চারপাশে আলোকিত হয়। তো ছায়াটা কেন তৈরি হয়? আলো যখন সরল পথে চলে তখন যেই পথে যায় ওই পথটা আলোকিত হয়, বাকি পথগুলোতে ছায়া পাওয়া যায়, হ্যাঁ। এটাকে অত ডিটেলসে মানে অত গভীরে যে ভাবার কোনো কিছুই নাই, সহজ কোশ্চেন এগুলো। এরপর দেখো আরেকটা বলছে ইয়াং এর দ্বিচির পরীক্ষার মাধ্যমে কি ব্যাখ্যা করা যায়। এগুলো তোমরা সবকিছুই জানো। ব্যতিচার যে ধর্মটা আছে আলোর, সেই ধর্মটা প্রমাণ করার জন্য ইয়াং এর দ্বিচির পরীক্ষাটা করা হয়। এরপর দেখো 21 নম্বর কোশ্চিন, কোনটি লেজার রশ্মির বৈশিষ্ট্য নয়? ভাই এখানে লেজার রশ্মির কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে। যেমন একটা দেখো বলছে যেটা হচ্ছে একটা এক বর্ণের আলো হবে। আর একটা বলছে দেখো লেজার আলো সুসংগত হবে। আরেকটা বলছে লেজার আলো তীব্র হবে এবং দিকাভিমুখী হবে। আরেকটা বলছে লেজার আলো অত্যন্ত উজ্জ্বল হবে। তাহলে এগুলো বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তো দেখো এখানে বলছে দশা সুসংগত, হ্যাঁ লেজার আলো সুসংগত হয়। তারপর রশ্মিগুলো সমান্তরাল হয়, হ্যাঁ যখন সুসংগত হয় না তখন সেগুলোকে আমরা সমান্তরালে বলতে পারি, হ্যাঁ। একদম সমান্তরালে আলোকগুলো পাস করে। এক বর্ণী হয়, এগুলো অপশানে দেখলাম, এটা আমি মিশিয়ে দিই, মনে হচ্ছে এটা যেন আমি অ্যান্সার করছি। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখো যে তীব্রতা খুব কম হয় না, আসলে তীব্রতা কম হয় না, লেজারের তীব্রতা অনেক বেশি হয়। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বৈশিষ্ট্য নয় কোনটি, এটা হচ্ছে আমাদের 21 নম্বর, তীব্রতা খুব কম হয়। এই অধ্যায় থেকে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি ভাই, বুঝলে, এই জন্য আমার আসলে আলোচনা করার মতো আসলে কিছু নাই। কোন বিজ্ঞানী সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করেন? ওই যে আমরা 4টা ছক দেখছিলাম, 4টার তার মধ্যে একটা ছিল হচ্ছে হাইগেন্স, যিনি হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করেন, এটা একটা। আর একটা দেখো বলছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কত। ওই যে এটা লিখছে 390 থেকে 780 ন্যানোমিটারের রেঞ্জটা লিখছে, 380 থেকে 780 বা 390 থেকে 790। তাহলে এই তো আমাদের আজকে 23টা কোশ্চেন ছিল, এর মধ্যে ম্যাথ ছিল মাত্র একটা, বাকি ম্যাথ আর ছিল না। তোমরা তারপরে নেটওয়ার্ক বই থেকে বা বিভিন্ন বই থেকে যেগুলো এগ্রিকালচার কোশ্চেনে আসছে, আমরা তো এখানে সবগুলো এগ্রিকালচারের কোশ্চেনে রাখছি, যেমন এটা চিটাগাং ইউনিভার্সিটির লেখা আছে, এটা চিটাগাং এর যে এগ্রিকালচারের যে ইউনিটটা ছিল সেখান থেকে নেওয়া কোশ্চেন। তো এরকম ভাবে আমরা হচ্ছে কোশ্চেনগুলো রাখছি। এখানে তোমাদের ওই ম্যাথটা, ওই একটা ম্যাথ যেটা আছে না, ওই ম্যাথটা আসলে দেখলাম যে এসছে, মানে আসার মতো একটা ম্যাথ, কিন্তু ওটার আবার অ্যান্সার ভুল দেওয়া আছে, মানে অ্যান্সারটা আসলে অপশানেই নাই। যাই হোক, তোমরা অধ্যায়ের কোশ্চেনগুলো দেখে নিও, আর আমি এই পিডিএফটা তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দিব, হ্যাঁ। আর এরপর থেকে এগুলোর কোনো কোশ্চেন করতে প্রবলেম হইলে গ্রুপে তোমরা দিবা, ইনবক্সে দিবা, ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আচ্ছা, আমি আজকে লাইভটা এখানে শেষ করছি, হ্যাঁ। শেষ করে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি। তোমরা এই অধ্যায়ের কোনো ম্যাথ করতে প্রবলেম হলে বা কোনো কিছু এলোমেলো মনে হলে আমাদের সাথে শেয়ার করো, হ্যাঁ। আমরা চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার তাড়াতাড়ি করে। আর তোমাদের যে এক্সামগুলো মনে হয় কিছু বাকি আছে, বা না হলে হয়তো 4 তারিখ থেকে এক্সামগুলো শুরু হয়ে যাওয়ার কথা, সবাই এক্সামগুলোতে অ্যাটেন্ড করো, হ্যাঁ। এক্সামগুলো কেউ মিস করো না। তোমাদের যে মেগা এক্সামগুলো হবে সেগুলোতে অ্যাটেন্ড করো। আমি আজকে লাইভটা এখানে অফ করছি, হ্যাঁ। সবাই ভালো থাকো আর আমার জন্য দোয়া করো সবাই, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। আমি লাইভটা শেষ করছি। আল্লাহ হাফেজ।